রাস্তার চিল চকুন্দের খাবারে তাকানো তো দূরের কথা, থুতেও ফেলবে না আবশ্যিকদের প্রণয়। ঠোঁট উল্টিয়ে হাসল সুধামণি। কিঞ্চিত অপমানটা সে প্রশংসা হিসেবেই নিল। ধীরে ধীরে বিছানা থেকে উঠে এসে দাঁড়ালো প্রণয়ের পাশে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পর্যবেক্ষণ করলো প্রণয়কে মাথা থেকে পা পর্যন্ত। যতটা শুনেছিল তার থেকে হাজার গুণ বেশি মনে হলো সুধাময়ীর নিকট। তার সব থেকে বেশি চোখ আটকালো হাতের ফুলে ফেপে ওঠা মাংসপেশিতে। কালো শার্টের হাতা ফেটে যেন বেরিয়ে আসতে চাচ্ছে বাইপাসগুলো। চট করে মনের ভেতর কামনার আগুন জ্বলে উঠল সুধাময়ীর। স্পর্শ করার জন্য উতলা হলো হাতটা। বাহুতে একটু ছোঁয়ার চেষ্টা করতেই তার কপাল বরাবর বন্দুকের নল চেপে ধরল প্রণয়। শান্ত গলায় সতর্ক করে বলল, যেটা করতে যাচ্ছিস ওটা করার কথা তুই স্বপ্নেও ভাবিস না। আমাকে স্পর্শ করে শুধু শুধু নিজের মরণ ডেকে আনিস না। এই সাম্রাজ্যের মালকিন পবিত্র কেউ, তোর স্পর্শ লাগলেও অংশটাই কেটে বাদ দিতে হবে। পুনরায় হাসল সুধাময়ী। বিন্দুমাত্র ভয় করল না সে। প্রণয়ের দাঁতে দাঁত চেপে বলল, বিশ্বাস কর, অনেক বেশ্যা দেখেছে, কিন্তু তোর মতো ধরিবাজ একটাও দেখিনি। সুধাময়ী এই সম্ভাষণটাও প্রশংসা হিসেবে নিল। চুলে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে বলল, দেখবে কিভাবে সুদর্শন পুরুষ। এই সুধামণি পুরো বিশ্বে এক পিসই আছে। এসেছো যখন একটু সুধা টেস্ট করেই যাও। প্রণয় উপর নিচ কোথাও না তাকিয়ে সরাসরি সুধাময়ীর চোখের দিকে তাকালো। কণ্ঠে ঘৃণা নিয়ে বলল, বেশ্যার তোর শরীর ঢেকে কথা বল। সুধাময়ী ঢং করল। এভাবে বলো না সুদর্শন পুরুষ, দেখো এখানে ব্যথা লাগে। প্রণয়ের ক্রোধ বাড়ছে। সে স্পষ্ট কণ্ঠে জানতে চাইল। মেয়েগুলো কোথায়? খিলখিল করে হাসলো সুধাময়ী। থুতনিতে আঙ্গুল রেখে বলল, আমি শুনেছিলাম যার শিকার কেড়ে এনেছি সে সুদর্শন, কিন্তু এতটা তো আমার কল্পনাও ছিল না। মেয়েগুলোকে আমি দেব, কিন্তু তার আগে তোমাকে আমার ঘরে কিঞ্চিত সুধা পান করতে হবে। চেয়ে দেখো আমার পানে, মেয়ে তুমি অনেক পাবে, কিন্তু সুধাবনের মতো একটাও পাবে না। প্রণয় জহুরির চোখে ততক্ষণে যা দেখার দেখে নিয়েছে। সুধাময়ী কামনার জ্বলে উঠল। প্রণয়ের দিকে হাত বাড়াতে নিলেই রিভলভারের ট্রিগার চেপে দিল প্রণয়। বিকট একটা শব্দের সাথে নিস্তব্ধ হয়ে গেল সবকিছু। ক্ষুধা পেটে অপেক্ষা করতে করতে হাতল পিণ্ডি চটকে যাচ্ছে প্রিয়তার। টেবিলে সাজানো নানা পদের বাহারি খাবার দাবার, তবু কিচ্ছুটি মুখে তুলতে পারছে না বেচারি। কারণ তার স্বামী এখনো বাড়ি ফেরেনি। বিয়ের পর থেকে অকারণেই একটা অভ্যাস তৈরি হয়েছে প্রিয়তার মধ্যে। সে এখন আর চাইলেও প্রণয়কে ফেলে একা একা খাবার খেতে নিতে পারে না। যদিও আগেও পারতো না, তবুও এখন মনে হয় ব্যাপারটা আরো বেশি বেড়েছে। পাংশুটে মুখে খাবার আগলে টেবিলে বসে আছে প্রিয়তা। ঘড়ির কাঁটায় সময় তখন প্রায় 1:20। বসে থাকতে থাকতে হালকা হালকা ঝিমুনি আসছে। প্রিয়তা ধৈর্য ধরে আরো 10 মিনিট অপেক্ষা করতেই ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। রাগে গজগজ করতে করতে এও 10 বারের মতো ফোন লাগালো প্রণয়ের নির্দিষ্টকৃত নাম্বারটিতে। তবে বিশেষ লাভ হলো না। এবারও পূর্বের ন্যায় নিরাশ জুটল কপালে। গত 12 বারের ন্যায় এবারও অপর প্রান্ত থেকে যান্ত্রিক কণ্ঠ ভেসে এলো, আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। এতবার ফোন বন্ধ পেয়ে ভেতরে ভেতরে দুশ্চিন্তায় অস্থির হতে শুরু করলো প্রিয়তা। অপেক্ষা করতে করতে ডাইনিং টেবিল ছেড়ে উঠে এসে বসলো ড্রয়িং রুমের সোফায়। কিন্তু মনে একটা ফোঁটাও শান্তি পেল না। প্রিয়তা এক জায়গায় বেশিক্ষণ মন টিকছে না এখন আর। প্রিয়তা বসা থেকে উঠে দ্রুত পানে ঘরময় অস্থির পায়চারি করতে লাগলো। তীব্র রাগ অভিমানে মিশিয়ে ফসফস করতে করতে বলল, বেটা তোর কোনোদিনও ভালো হবে না। আমার মতো একটা অবলা মেয়েকে জ্বালাচ্ছিস। না দেখিস তোর বউ শাকচুনির মতো হবে দেখতে। বলতে বলতে থেমে গেল প্রিয়তা। নিজেই নিজের মাথায় গাঁটটা মেরে বলল, মাথা মোটা বলদ মাইয়া, ওর বউ তো তুই। তুই কি শাকচুনির মতো? প্রিয়তার ভেতর থেকে জোরালো শব্দে না সূচক প্রতিবাদ ভেসে এলো। গলা ঝাড়া দিল প্রিয়তা। গাল বন্ধ করতে গিয়ে কিঞ্চিত মাত্রায় ভুল হয়ে গেছে। ইতিউতি তাকিয়ে সে আবারও প্রথম থেকে বলা শুরু করলো, আমার মতো একটা ভালো লক্ষ্মীমন্ত মেয়েকে পটিয়ে বিয়ে করতে পেরেছিস বলেই কপালে বউ জুটো তোর, না হলে আজীবন চিরকুমার থাকতে হতো। বিয়ের আগেও আমার হাড় মাংস জ্বালিয়ে খেয়েছে বেটা, বিয়ের পরেও খাচ্ছে। সর্বক্ষণ এমন একটা ভান ধরে থাকে যেন
কোনো দেশের এমপি মন্ত্রী সে হয়ে বসে আছে, বাট আমার মতো একটা ভালো লক্ষ্মীমন্ত বউ পেয়েছিলিস বলেই আজ বেঁচে গেলি। না হলে তোর এসব উল্টাপাল্টা অন্য কোনো মেয়ে সহ্যই করতো না, এতক্ষণে বাপের বাড়ি গিয়ে বসে থাকতো। নেহায়তে আমার বাপের বাড়ির অপশনটা নাই, না হলে বুঝিয়ে দিতাম আমি। মুখে যাই বলুক, মনে প্রচুর দুশ্চিন্তা হচ্ছে প্রিয়তার। হাত পায়ের তালু ঘামতে শুরু করেছে প্রবল চিন্তায়। দেওয়াল ঘড়ির ঢং ঢং করে জানান দিচ্ছে রাত প্রায় 2টো বাজতে চলল। না পেরে পরপর আরও বেশ কয়েকবার ফোন দিল প্রিয়তা, কিন্তু প্রত্যেকবারই কপালে জুটল একরাশ নিরাশ। অষ্টাদশতম ফোনটা কাটতেই পরপর দুবার বাসার ডোরবেল বেজে উঠল। চোখের মনি চলকে উঠল প্রিয়তার। ছোট বুকে প্রভাবিত হলো শীতল ঠান্ডা বাতাস। মন বলে উঠল নিশ্চয়ই প্রণয় ভাই আসছে। প্রিয়তা ফোন ফেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। চৌকাঠে দাঁড়িয়ে আছে প্রণয়। দুর্দর্শন মুখটা দৃষ্টিতে ভাসতেই সব দুশ্চিন্তা অস্ত্রতা মুহূর্তেই পানি হয়ে গেল প্রিয়তার। ক্লান্ত শরীরটা টেনে বাড়িতে পা রাখতেই বুকটা ভরে উঠল প্রণয়ের। চোখের সামনে নিজের জানটাকে দেখে ক্লান্তি সব ভেসে গেল যেন। এত রাত অবধি কথাই ছিল মানুষটা। লোকটার কি কোনো আক্কেল জ্ঞান নেই? রাগ গলে যাওয়ার ব্যাপারটা কিছুতেই বুঝতে দেবে না প্রিয়তা। সে নিজেকে সামলে কিছু কড়া কড়া কথা শোনানোর প্রস্তুতি নিতেই আচমকা ছোট্ট শরীরটা জাপটে ধরল প্রণয়। শরীরের সবটুকু ভার ছেড়ে দিল প্রিয়তার নাজুক দেহের উপর। শত্রুপক্ষের নীরব আত্মসমর্পণের মনের কথা মনেই থেকে গেল প্রিয়তার। ভাবগুলো শব্দের রূপ পাওয়ার পূর্বেই কথায় যেন মিলিয়ে গেল। প্রণয় ঝুঁকে প্রিয়তার বুকে মাথা রাখল, কোমর জড়িয়ে ধরে শিশুসুলভ ভঙ্গিতে বলল, তোকে দুটো সময় বেশি খাবো বউ, প্লিজ বকিস না, তো স্বামীর খুব খেতে পেয়েছে। ব্যাস, প্রিয়তাকে আর পায়কে কি বলবে বলে ভেবে রেখেছিল তার সবটাই তালগোল পাকিয়ে ভুলে গেল প্রিয়তা। সব রাগ অভিমান গোলে পানি পানি হয়ে গেল মুহূর্তেই। পরম যত্নে প্রণয়ের চুলের ভাঁজে আঙ্গুল রাখল, সুমিষ্ট কণ্ঠে বলল, আপনাকে খাবার বেড়ে দেবো বলেই তো অপেক্ষা করছি। প্রণয় হাতের বাঁধন আরো শক্ত করে পেঁচিয়ে ধরল, জেদি কণ্ঠে বলল, শুধু বেড়ে দিলে হবে না, তাহলে খাইয়ে দিতে হবে। বউকে বিয়ে করেছে কি নিজের হাতে খাবো বলে? বউকে 16 অনেক কাজে লাগাতে হবে। এইটুকু ছাড় দেবে না প্রশিকদের প্রণয়। লজ্জায় দৃষ্টি নুয়ে পড়ল প্রিয়তার। প্রণয়কে হাত ধরে নিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে দিল। পুরো বাড়িটা শুনশান নীরবতায় ঢেকে আছে, কেবল এই দিকটায় টুংটাং বাসনকোসনের মৃদু শব্দ। প্রিয়তা প্রণয়ের প্লেটে সযত্নে সহকারে ভাত মাছ মাংস সব বেড়ে দিল। হাত ধুয়ে এসে পাশের চেয়ার টেনে বসতে নিলেই বাগড়া দিল প্রণয়। কোমর ধরে টেনে বসালো নিজের কোলে, তুলতুলে গালে গাল ঘেঁষে রাগী কণ্ঠে বলল, আমার কোল থাকতে তুই অন্য কোথাও বসছিস কেন? পুনরায় লজ্জায় লাল হলো প্রিয়তা। প্রণয় ঘোর লাগা চোখে চেয়ে রইল সেই রিক্ত গাল দুটোর দিকে। দু হাতে জড়িয়ে ধরল মসৃণ পেট। প্রিয়তা ভাত মেখে সযত্নে একের পর এক লোকমা তুলে দিচ্ছে প্রণয়ের গালে। প্রণয়ও একদম নিশ্চুপ, লক্ষ্মী বাচ্চাদের মতো চুপচাপ খেয়ে নিচ্ছে সবটা। তার ভাতের দিকে মনোযোগ নেই, তার ধ্যান জ্ঞান সব কিছু গেড়ে আছে কোলে বসা রমণীটির ভেতর। দেখতে দেখতে নেশা লেগে যাচ্ছে তার। রমণীকে খোলা চুলে লাল শাড়িতে বউ বউ লাগছে, তবে এই লাল টুকটুকে সুন্দর বউটা তার একান্ত, একদম ব্যক্তিগত, একদম নিজের, একদম আপন। ভাবতেই প্রশান্তিতে বুকটা ভরে উঠল প্রণয়ের। সে ভেবে কুল পায় না এই মেয়েটা তাকে এত ভালোবাসে কিভাবে, এত পাগল হয় কিভাবে, কি এমন বিশেষ আছে তার মধ্যে। কোনো প্রশ্নেরই সঠিক উত্তর খুঁজে পায় না প্রণয়। শুধু জানে এই মেয়েটা তার খুব আপন, খুব ব্যক্তিগত। এই মেয়েটার বিচ্ছেদ সহ্য করার মতো সাধ্য আর তার মধ্যে নেই, এতটুকুই। জীবন চলাকালীন নিঃশ্বাসের প্রতিটি সেকেন্ড মিনিট এই মেয়েটাকে তার বুকে চাই, কাছে চাই, পাশে চাই। প্রিয়তা খাওয়াতে খাওয়াতে লক্ষ্য করছে লোকটা কিরকম ফ্যাল করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভাবখানা এমন যেন খাবার নয়, প্রিয়তাকেই গিলে খাচ্ছে পানি দিয়ে। ঢোক গিলল প্রিয়তা। প্লেটের শেষ লোকমা ভাত মুখে তুলে দিয়ে বলল, আপনাকে আর একটু ভাত দেবো প্রণয় ভাই। দাঁড়া। প্রিয়তা চোখ তুলে তাকালো। প্রণয় তার নরম হাতের কবজি তুলে টুপ্পুস করে আঙ্গুলগুলো মুখের ভেতর পুড়ে নিল। গরম জিভের স্পর্শ পেতেই বুকের ভেতর ছলাৎ করে উঠল প্রিয়তার।
শরীর জুড়ে বয়ে গেল শিহরণের ঢেউ, চোখ বুজে এলো আপনা আপনি। প্রণয় চেটে পুটে প্রিয়তার আঙ্গুলগুলো পরিষ্কার করে দিল, তৃপ্তির ঢেকুর তুলে বলল, খাবারটা অনেক মজার ছিল। কি তরকারি দিয়েছিলি যেন? ভাত খাওয়ার শেষে এমন একটা প্রশ্ন শুনে আহাম্মক বনে গেল প্রিয়তা। চোয়াল হা হয়ে গেল আপনা আপনি। প্রণয় ভ্রুকুসকে বলল, এমন এক্সপ্রেশন কেন দিচ্ছিস? বল, কি দিয়ে খাইয়েছিস? প্রিয়তা তৎক্ষণাৎ প্রণয়ের গালে কপালে হাত চেপে বলল, আপনার শরীর ঠিক আছে? এতক্ষণ ঠিক থাকলে এখন আর ঠিক নেই। বলতে বলতে একই প্লেটে আরো খানিক ভাত নিল প্রণয়। ইলিশ মাছের পেট থেকে ডিমটা বের করে প্রিয়তার মুখে তুলে দিয়ে বলল, আমাকে খুব মিস করেছিস, তাই না? উপর নিচ মাথা ঝাঁকালো প্রিয়তা। মুস্কি হাসলো প্রণয়। ডান হাতের কবজিতে আটকানো বোতামটা খুলে কোনোই পর্যন্ত গুটিয়ে নিল। কাঁচা মরিচ ভেঙে ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত মাখাতে মাখাতে বলল, আমাকে খুব ভালোবাসিস, তাই না? প্রিয়তা এবারও উপর নিচ মাথা ঝাঁকালো। প্রণয় ইলিশ মাছ ভেঙে ভাতের লোকমায় প্রিয়তার মুখে তুলে দিয়ে বলল, আচ্ছা ধর, আমি যদি কিছুদিনের জন্য বাইরে চলে যাই, যেমন আমেরিকা, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, কোথাও একটা, তুই কি পারবি না সবার সাথে থাকতে? প্রিয়তা চোখ বড় বড় করে ফেলল। মুখ ভর্তি ভাতে দু গাল উঁচু হয়ে আছে। সে তৎক্ষণাৎ রিয়াক্ট করল। শক্ত করে প্রণয়ের গলা জড়িয়ে ধরে অস্পষ্ট কণ্ঠে বলল, অসম্ভব। আমি আপনাকে ছেড়ে আর এখন একদিনও থাকতে পারবো না। স্থির চোখে তাকালো প্রণয়। শান্ত থেকে স্বাভাবিক কণ্ঠে বলল, এটা একটু বেশি বলছিস। আগেও তুই 4 বছর আমাকে ছাড়া থেকেছিস, এমনকি এ দেশেও ফিরতে চাচ্ছিল না। তার মানে তুই চাইলে আমাকে ছেড়ে দিব্যি থাকতে পারবি। দু চোখ পানিতে ভরে উঠল প্রিয়তার। অভিমানে গলায় কান্নার দলা পাকিয়ে এলো। প্রণয়ের শার্ট খামচে ধরে বুকে মাথা রেখে বলল, ওই দিনগুলোর কথা মনে করাবেন না প্লিজ। ওই দিনগুলোতে আমি কিভাবে বেঁচেছিলাম আমি আর আমার আল্লাহই জানেন। শুধু একটা কথা জেনে রাখুন, মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, প্রিয়তাও তেমন তার প্রণয় ভাইকে ছাড়া বাঁচবে না। জবাব শুনে প্রণয়ের চোখ মুখের আশা নিভে গেল। চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। ভাতের শেষ লোকমা মুখে তুলে দিয়ে বলল, তোকে আমি কি বললাম আর তুই আমার কিসের উত্তর দিলি? সবসময় দুগুণ বেশি বলছিস, পাকা মেয়ে। দেখি চোখের পানি মোছ। বলে শার্টের হাতায় চোখ মুছিয়ে দিল প্রণয়। প্রিয়তা এখনো বসে আছে প্রণয়ের কোলে। প্রণয়ের চোখের ইশারায় টেবিলের মাঝে রাখা ছোট্ট একটা কাচের বয়াম দেখালো। প্রিয়তাও চোখের ইশারায় জিজ্ঞেস করল। কি? প্রণয় ঘাড় কাত করে ঘোর লাগা কণ্ঠে বলল, মিষ্টি খেতে চাই। বিস্ময়ে চোখ গোল করে তাকালো প্রিয়তা। আবারও প্রণয়ের গালে কপালে হাত রেখে বলল, ঠিক আছেন আপনি? বইয়ের অবস্পনা দেখে বিরক্ত হলো প্রণয়। কোমরে হালকা চাপ প্রয়োগ করে বলল, তোর কি আমাকে রোগী মনে হয়? ব্যথা পাই তো। মৃদু আর্তনাদ করে উঠল প্রিয়তা। আমি মিষ্টি খাবো। প্রিয়তা মুখ বাঁকালো। দিচ্ছি দিচ্ছি, ছাড়ুন আমায়। আপনি কখনো মিষ্টি খান না তাই জিজ্ঞেস করলাম। এই জন্য চিমটি কাটবেন? প্রিয়তা বসা থেকে উঠতে নিলে ফের কোমর চেপে বসিয়ে দিল প্রণয়। প্রিয়তা ভ্রুকুসকে শুধালো, কি? কোথায় যাচ্ছিস? মিষ্টি আনতে। কোথা থেকে? ফ্রিজ। তোকে পড়াশোনা করিয়ে শুধু শুধু আমার কোটি কোটি টাকার পিন্ডে দিয়েছে। নয়, হ্যাঁ। আমি ফ্রিজের মিষ্টি খাবো না, এগুলোতে সুগার আছে, হেভি ক্যালোরি। প্রিয়তা সরু চোখে তাকালো প্রণয়ের পানে। সে এই লোকটার হাব ভাব বুঝলো না। মিষ্টি খাবো আবার মোটা হব না, এ কেমন মামাবাড়ির আবদার। প্রণয় নিবিড়ভাবে জড়িয়ে আরো কাছে টেনে নিল প্রিয়তাকে। মেয়েটার শরীরের নেশা এত বেশি তীব্র যে মাথা ঠিক রাখতে পারে না প্রণয়। সে কোমল ঘাড়ে নাক ঘষতে ঘষতে নেশালো কণ্ঠে বলল, আমি 0 ক্যালোরির মিষ্টি খাবো। হ্যাঁ, আপনার জন্য ময়রা ছানা ছাড়া মিষ্টি বানাতে পারে, কিন্তু চিনি ছাড়া মিষ্টি কোনোদিনও বানাবে না। যে মিষ্টিতে চিনি নাই ওটা আবার কেমন মিষ্টি? হুম। প্রণয়ের চোখ মুখ কেমন ঘোলাটে, তাকাতে কেমন ভয় ভয় লাগছে প্রিয়তার। বেশিক্ষণ কেন জানি চোখের পানে তাকিয়ে থাকতে পারছে না। প্রণয় পুনরায় সেই কাচের বয়ামটা দেখিয়ে বলল, এটা এদিকে দে। ওটাতে মিষ্টি না, ওটা বোম্বাই মরিচের আচার। তুই এদিকে দে। আপনার একটুও ঝাল সহ্য হয় না, তাহলে ওটা দিয়ে কি করবেন আপনি? তোকে দিতে বলেছে। প্রিয়তা মনে মনে ভেংসি কাটল। বেটা ঝাল খেয়ে লাফালে লাফাক তার কি। সাথে সাথেই মন চেঞ্জ হয়ে গেল প্রিয়তার। এই মানুষটা কষ্ট পেলে তো তারই খারাপ লাগবে, কিন্তু যে ঘাটতারা দিতে হবে বলেছে মানে দিতেই হবে।
দীর্ঘ নিঃশ্বাস ফেলে আচারের বয়ামটা এনে দিল প্রিয়তা। প্রণয়ের ঢাকনাটা খুলে 1 চামচ আচার প্রিয়তার মুখের সামনে ধরল। এবার আর বিস্ময়ের অন্ত রইল না প্রিয়তার। এই বয়ামি মরিচের আচার তাকে খেতে হবে। কি ভয়ঙ্কর শয়তান লোকটা, নিজের জন্য নয় তার জন্য এনেছে। এই লোকটার জন্য আবার নাকি সে কষ্ট পাচ্ছিল। মনে মনে আশা সহানুভূতিটুকু তুলে নিল প্রিয়তা। শোনা গেল প্রণয়ের গম্ভীর কণ্ঠ। কি হলো, হাকর? প্রিয়তা ঝাল খায় ঠিক আছে, তাই বলে এত? ঢোক গিলল প্রিয়তা। না বলারও সাহস নেই। অগত্যা চামচটা মুখে নিল। আচার জিভে পড়তেই বক্ষ তালু পর্যন্ত জ্বলে উঠল প্রিয়তার। মুহূর্তেই তীব্র ঝালে চোখে পানি চলে এলো। জিভ ঠোঁট একসাথে পুড়তে শুরু করলো। প্রণয় এক দৃষ্টিতে উন্মাদ চোখে তাকিয়ে দেখল প্রিয়তার রক্তিম ঠোঁটের ফুলে ওঠা। প্রিয়তার ঝালের জ্বালায় কোলে বসেই ছটফটিয়ে উঠল। পানির গ্লাস হাতে নিতে নিলেই গ্লাস তুলে ঢকঢক করে পুরো পানিটা খেয়ে নিল প্রণয়। চোখের পলকেই গ্লাস ফাঁকা। প্রিয়তা অসহায় চোখে তাকালো। তার চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে। প্রিয়তা খামচে ধরল প্রণয়ের শার্ট। তীব্র ঝালে অস্থির হয়ে উঠল। আচমকা তার দৃষ্টি পড়ল প্রণয়ের ডার্ক রেড ঠোঁটে। লাল ঠোঁটে এখনো কয়েক বিন্দু পানি লেগে আছে। ঝালে নিজেকে কন্ট্রোল করতে পারল না প্রিয়তা। প্রণয়ের কলার খামচে ধরে তীব্র বেগে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। চোখে হাসলো প্রণয়। তার উদ্দেশ্য সফল। তাদের চুম্বনের দৃশ্য গাঢ় হতেই চোখের পাতা বুজে নিল শুদ্ধ। বন্ধ দু চোখের কোনা বেয়ে গড়িয়ে নামলো ব্যথাতুর 2 ফোঁটা অশ্রু। সে এখানে দাঁড়িয়েছিল 4 ঘন্টা যাবৎ। উদ্দেশ্য একটাই, ভালোবাসার মানুষটাকে দূর থেকে হলেও 2 চোখ ভরে দেখা। কিন্তু এমন কিছু যে দেখবে তা কখনো দুঃস্বপ্নেও আশা করেনি শুদ্ধ। যন্ত্রণা কমাতে এসে এখন রাতের ঘুমটাও হারাম হয়ে গেল শুদ্ধের। আজ হয়তো ঘুমের মেডিসিনও কাজ করবে না। হলহল করে অসহ্য যন্ত্রণা ছড়িয়ে পড়ল বক্ষ জুড়ে। আর দেখার সামর্থ্য পেল না শুদ্ধ। টলমল পায়ে চলে গেল সেখান থেকে। দীর্ঘ চুম্বন শেষে প্রিয়তাকে কোলে তুলে নিল প্রণয়। চপ্পল পায়ে হাঁটা ধরল নিজের ঘরের দিকে। প্রিয়তা শরমে মুখ লুকিয়েছে প্রণয়ের বুকে। মুখে না বলেও মনে মনে লাড্ডু ফুটছে তার। কে জানতো তার এই হাসি পানি ছাড়াই গিলে নেবে প্রণয়। কাটায় কাটায় রাত দুটো ঘুম চোখে ঢুলুনি আসছে। প্রিয়তা অসহায় মুখ করে বসে আছে পড়ার টেবিলে। সামনে খান 10 বিজনেস ম্যাথমেটিক, বিজনেস এক্সট্যাটিক্স, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, মাইক্রো ইকোনমিক্স, বিজনেস কমিউনিকেশনের মোটা মোটা বই। মাঝরাতে এই এত উঁচু বইয়ের পাহাড় দেখে চোখ উল্টে আসছে প্রিয়তার। বিরক্তিতে মাথা ধরে যাচ্ছে। কথায় এখন জামাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দুনিয়ায় আনার ব্যবস্থা করবে, তা না করে বাচ্চাদের বাবা বাচ্চাদের মাকে ঘাড় ধরে পড়তে বসিয়ে দিয়েছে। এটা কোনো কথা হলো? এখন তো বাচ্চাদের পড়াশোনা করার সময়। তাদের মা তো আর কম পড়েনি। বিরক্তিতে দ্বিতীয়বারের মতো নাক মুখ কুঁচকালো প্রিয়তা। ফুস করে নিঃশ্বাস ছাড়ল। তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে কেউ হয়তো জোর করে তেতো খাইয়েছে। নেকটে দণ্ডায়মান প্রণয়ের পানে চেয়ে মনে মনে কটমট করে উঠে প্রিয়তা। বেয়াদব লোকটা আদর করার লোভ দেখিয়ে এনে জোর করে অত্যাচার করছে। আমায় গালি দেওয়া শেষ হলে তাড়াতাড়ি দেখ কোথায় কোথায় তোর কি কি প্রবলেম আছে। আমি ধরার পরে যদি কোনো একটাও না পারিস, বিশ্বাস কর একটু আদর দেখবো না, তোকে পিটিয়ে পিটিয়ে চামড়া গুটিয়ে নেব। এক হাত টেবিলের উপরে রেখে অন্য হাত ঘামান্ত শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলল প্রণয়। প্রিয়তা বিজনেস স্ট্যাটিক্সের বইয়ের দিকে তাকানো তো দূরের কথা, জামাইয়ের দিকেই তাকিয়ে কুল পায় না। এত হট জামাই সামনে রেখে কি কেউ ওই বোরিং জিনিসে মন লাগাতে পারে? তাই প্রিয়তাও পারেনি। সে তার মন প্রাণ দেহ সব লাগিয়ে দিয়েছে দেখায়। পরনের শার্ট খুলে সোফায় ছুঁড়ে মারল প্রণয়। ধীর কদমে এগিয়ে গেল ওয়ার্ড্রোবের দিকে। প্রিয়তা মুখ হা করে তাকিয়ে আছে আকর্ষণীয় উন্মুক্ত পিঠে। কোনো পুরুষের পৃষ্ঠ দেহ যে এত আকর্ষণ ছড়াতে পারে তার নিজের স্বামীকে না দেখলে হয়তো উপলব্ধি করতে পারত না প্রিয়তা। দেখতে দেখতে প্রিয়তা অনুভব হলো সে দিন দিন কেমন মাত্রাতিরিক্ত নির্লজ্জ হয়ে যাচ্ছে। যখন তখন হাঁ করে তাকিয়ে থাকে প্রণয় ভাইয়ের দিকে।
লজ্জায় গাল গরম হয়ে উঠল প্রিয়তার। আপনা আপনি দৃষ্টি নত হয়ে গেল। বেশিক্ষণ ওমন করে তাকিয়ে থাকতে পারল না। চোখ বন্ধ করতেই মনে পড়ে গেল কাল রাতের দৃশ্য। না চাইতেও চোখের সামনে ভেসে উঠল প্রণয় ভাইয়ের সুঠাম পেশিবহুল নগ্ন শরীরটা। তীব্র লজ্জায় নাকের ডগা লাল হতে শুরু করলো প্রিয়তার। দু হাতে মুখ ঢাকলো। বারবার মনে পড়তে লাগলো বিশেষ মুহূর্তে প্রণয় ভাইয়ের করা পাগলামিগুলো, সম্বন্ধগুলো, তার আদর মাখানো কথাগুলো যেন এখনো কানে বাজছে। ঠোঁটের কানে চিকন হাসির রেখা ফুটে উঠল প্রিয়তার। তৎক্ষণাৎ ভেসে এলো থমথমে গম্ভীর কণ্ঠ। বোকার মতো একা একা হাসছিস কেন? নিজের খেয়ালে ডুবে থাকায় ধরফরে উঠল প্রিয়তা। আতঙ্কিত চোখে তাকালো সামনে। প্রণয়ের সিরিয়াস চোখ মুখ দেখে লজ্জা মিলিয়ে গেল বাতাসে। টি শার্টের হাতা গুটিয়ে সামনে চেয়ার টেনে বসলো প্রণয়। প্রিয়তা আমতা আমতা করতে লাগলো। প্রণয় পাত্তা দিল না। বিজনেস ম্যাথমেটিকের বইটা দেখিয়ে বলল, সব পারিস? প্রিয়তা দ্রুত মাথা উপর নিচ ঝাঁকিয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। মুখটা ছোট করে মিনমিন গলায় বলল, এগুলো সব দুধ ভাত প্রণয় ভাই, আমি সব পারি। আবার কালকে একসাথে পড়তে বসবো। এখন চলুন ঘুমিয়ে পড়ি। প্রণয় ভ্রুকুসকে তাকিয়ে আছে। প্রিয়তা আবহাওয়ার সঠিক বুঝতে পারল না। ভয়ে ভয়ে বসা থেকে উঠতে নিলেই আর এক পাওয়ার সামনে বাড়ালে পা কেটে পুকুর পাড়ে ঝুলিয়ে রাখবো। বজ্রকণ্ঠে ধমক খেয়ে প্রাণ পাখি ফুরুত হয়ে গেল প্রিয়তার। পুনরায় ধপাস করে বসে পড়ল নিজ জায়গায়। আবারও ভেসে এলো একই জলদ গম্ভীর কণ্ঠ। তোর সেমিস্টার ফাইনাল কবে? প্রশ্ন শুনে আতঙ্কে ভয় পেতে ভুলে গেল প্রিয়তা। ঢোক গিলল মনে মনে। হেসকি উঠে গেল। বিড়বিড়িয়ে বলল, প্রণয় ভাই, ডেটটা ঠিক মনে রেখেছেন? ওটা মাথা নাকি ডাটা মেশিন? আব তো তো গায়া প্রিয়তা। ঢাকনা সরিয়ে পানির গ্লাস এগিয়ে দিল প্রণয়। হিমেল কণ্ঠে প্রশ্ন করল। আমি কিছু জানতে চেয়েছি। ভয়ে বুক ধুকভুক করছে প্রিয়তার বুক। তবুও বক্ষে হিমালয়ের সমান সাহস জোটালো। অবশেষে আমতা আমতা করে বলেই ফেললো মনের ভাবনাটা। না মানে, এখন তো বিয়ে হয়ে গেছে প্রণয় ভাই, এখন আর পড়ে কি করব? এবার নানি এসে বলে গেছেন মেয়ে মানুষের এত পড়ে কাজ নেই, বিয়ের পর শুধু সন্তান জন্মদানের দিকেই আগ্রহী হতে হয়। আচ্ছা, আর কি বলে গেছেন নানি? কথাগুলো বলতে বুক ধুকভুক করছে প্রিয়তার। তবুও নানির নাম স্মরণ করে বলল, নানি আরো বলেছেন এটাই নাকি উপযুক্ত বয়স কিসের? বাচ্চা নেয়ার। এখন বাচ্চা নিলে নাকি বাচ্চারা সুস্থ সবল পয়দা হবে। আচ্ছা, তোর তাহলে বাচ্চা চাই? কৌতুক করে বলল প্রণয়। প্রিয়তা দ্রুত দুপাশে মাথা দোলালো। কে? তোর বাচ্চা চাই না? প্রিয়তা আবারও দুপাশে মাথা দোলালো। হ্যাঁ নাকি না? তুই তো আমাকে কনফিউজ করে দিচ্ছিস। প্রিয়তার চোখে আতঙ্ক নিয়ে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় একদম শান্ত। প্রিয়তা জানে নিস্তব্ধতা ঝড়ের পূর্বাভাস। আর এই বজ্জাত বেটার কাছে পড়াশোনা নিয়ে বিরূপ ভাব প্রকাশ করা মানে যে সারের সামনে লাল কাপড় ধরে রাখা। সেটাও প্রিয়তা ভালোই জানে। কিন্তু কি আর করার। ফের সাহস জুটিয়ে বলল, নানি বলেছেন এখন সংসার করার সময়, ছেলে মেয়ে মানুষ করার সময়। আমি যা পড়েছি তাতে আমাদের বাচ্চাদের এ ফর অ্যাপল, বি ফর বল ঠিক শেখাতে পারবো। আর আপনি তো আছেন তাদের বাবা, আপনার তো কত ডিগ্রি। প্রিয়তা মুখের কথা সম্পূর্ণ করতে পারল না তার পূর্বেই। আরেকটা বাজে কথা বললে তোকে তো নানির বাসায় বসিয়ে দিয়ে আসবো। বাচ্চা কাছে নাম যেন তোকে আমি দ্বিতীয়বার মুখে না আনতে দেখি। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কথা বলে রেখেছি। কাল তুই থার্ড সেমিস্টারে ফাইনাল দিতে যাবে। আমি নিজে তোকে নিয়ে যাব। পড়াশোনা যদি হেলাফেলা হয়েছে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রাগে দুঃখে কান্না পেল প্রিয়তার। মনে মনে মুখ বাঁকিয়ে বলল, ভালোই পড়াশোনা। এত যে ফটর ফটর করছিস, তুই সব ম্যাথ পারিস? হ্যাঁ হ্যাঁ, সব পারি। আমাকে কি আপনার নার্সারি লেভেলের স্টুডেন্ট মনে হয়? কানাডা থাকতে পুরো ইউনিভার্সিটিতে আমি টপার ছিলাম। পরপর 2টো সেমিস্টার টপ করেছি। সে কি এমনি এমনি? ঠিক আছে, দেখবো। প্রণয় ওর প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10 মার্কের 10 মার্ক করে সাজেশন মার্ক করে দিল। প্রত্যেকটা স্টার মার্ক কোশ্চেন নোটবুকে কপি করতে করতে বলল, এগুলোর প্রত্যেকটা একদম মুখস্থ করে যাবি। যেভাবে পারবি সেভাবে মুখস্থ করবি, একটাও যেন বাদ না পড়ে। প্রিয়তা ভ্রুকুসকে শুধালো। কেন?
প্রত্যেকটা চ্যাপ্টারে 500+ কোশ্চেনের মধ্য থেকে 10টা আপনি কিভাবে আলাদা করলেন? আর এত নিশ্চিত কিভাবে যে এগুলোই আসবে? প্রণয় জবাব দিল না, উল্টো ঘুরিয়ে জিজ্ঞেস করলো। ওয়েটেড অ্যাভারেজ বের করতে পারিস? প্রিয়তা দ্রুত হ্যাঁ সূচক মাথা ঝোঁকালো। সে মানুষটাকে যত দেখে ততই অবাক হয়। বাঁকা হাসলো প্রণয়। নোটবুকে কি যেন লিখে এগিয়ে দিল প্রিয়তার দিকে। প্রিয়তা একদম চিল মুডে আছে, কারণ সে সত্যি সব পারে। ফুল কনফিডেন্সে খাতাটা নিল। তবে এর সব থেকে হার্ড ফর্মুলার অঙ্কটা দেখে মাথা চক্কর দিয়ে উঠল। প্রশ্নটা এমন ছিল, একটি কোম্পানিতে 5 জন কর্মীর মাসিক বেতন যথাক্রমে 12,000, 15,000, 18,000, 20,000, 25,000 টাকা। তাদের মাসিক কাজের ঘন্টা যথাক্রমে 100, 120, 80, 90, 110 ঘন্টা। ডার্ক কর্মচারীদের কাজের ঘন্টার ভিত্তিতে ওয়েটেড ডেভেলপড স্যালারি কত? সুশ্রী মুখে অমাবস্যা নামিয়ে তাকালো প্রিয়তা। ভ্রু নাচিয়ে শোধালো প্রণয়। কি সলভ কর। ফের ম্যাথটা দেখে মস্তিষ্ক গুলিয়ে উঠল প্রিয়তার। নাক কুচকালো। অসহায় মুখ ফসকে ফট করে বলে উঠল। এসব কি আমি চিনি না। আমার কাছে অঙ্ক মানে 143। কে? থতমত খেয়ে গেল প্রিয়তা। দ্রুত দৃষ্টি নামিয়ে নিয়ে অঙ্ক সলভ করতে মনোযোগ দিল। মনে মনে হাসলো প্রণয়। ক্লান্তিতে শরীরটা ভেঙে চুরে আসছে তার। কলিজাটা শুকিয়ে যাচ্ছে তৃষ্ণায়। মন চাচ্ছে এই নরম শরীরের আদরে পুতুলটাকে বুকে জড়িয়ে শান্তির একটা ঘুম দিতে, কিন্তু সেই কপাল কি আর তার আছে? দিন দিন পড়াচোর হয়ে যাচ্ছে মেয়েটা। সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু সেসব নিয়ে যেন তার আর কোনো আগ্রহ নেই। নিজে তাগিদে তো আর পড়তে বসবে না, তাই বাধ্য হয়ে তাকেই হাল ধরতে হলো। প্রিয়তা 10 মিনিট হাঁ করে তাকিয়ে রইল খাতার দিকে, কিন্তু সাদা কাগজে একটা দাগও কাটতে পারল না। মুখ ভার করে তাকালো প্রণয়ের দিকে। ব্যঙ্গ করে হাসলো প্রণয়। কে পারলি না? এনে বলি তুই সব পারিস? ফাইনাল পরীক্ষায় এরকম দুটো আসবে, তখন কিভাবে অ্যান্সার করবি তুই? এভাবে কি হা করে পেজের দিকে তাকিয়ে থাকবে? প্রিয়তা মুখ লটকালো। এদিকে আয়। প্রিয়তা অবুঝ চোখে চাইলো। ফের ধমকে উঠল প্রণয়। দাঁত কটমট করে বলল। উল্টো দিকে বসে থাকলে কি বুঝতে পারবে কিছু? লাফিয়ে বসা থেকে দাঁড়িয়ে পড়ল প্রিয়তা। প্রণয় হাতের ইশারায় ডাকলো। এদিকে আয়। প্রিয়তা লক্ষ্মী বাচ্চার মতো সুরসুর করে চলে গেল প্রণয়ের নিকট। প্রণয় ওর হাত টেনে ধরে ওর উপরে বসালো। কণ্ঠ খাদে নামিয়ে ধীরে বলল। মনোযোগ দিয়ে থাক, একবারে বেশি দুইবার বোঝাবো না। প্রিয়তা একদম গম্ভীর মনোযোগে তাকালো। প্রণয় পেনটা নিয়ে ফটাফট ম্যাথ সলভ করতে লাগলো। দেখ, স্যালারিজ মেন। মাসে এক একজন এমপ্লয়ির স্যালারি যথাক্রমে 12,000, 15,000, 18,000, 20,000, 25,000। আওয়ার্স ওয়ার্কড 100, 120, 80, 90, 110। তাহলে ফর্মুলা, স্যালারি এক্স আওয়ার্স অফ ইচ এমপ্লয়ি 12,000 ইন্টু 100, 12 লক্ষ। 15,000 ইন্টু 120, 18 লক্ষ। 18,000 ইন্টু 80, 14 লাখ 40,000। 20,000 ইন্টু 90, 18 লাখ। 25,000 ইন্টু 110, 27 লক্ষ 50,000। সাম অফ স্যালারি এক্স আওয়ার্স 12 লাখ প্লাস 18 লাখ 30 লাখ। 30 লাখ প্লাস 14 লাখ 40,000, 40 লাখ 40,000। 40 লাখ 40,000 প্লাস 18 লাখ 62 লাখ 40,000। 62 লাখ 40,000 প্লাস 27 লাখ 50,000, 89 লাখ 90,000। টোটাল 89 লাখ 90,000। স্টেপ 3, সাম অফ আওয়ার্স। ওয়েটেড অ্যাভারেজ স্যালারি। ওয়েটেড অ্যাভারেজ স্যালারি 17,980 টাকা। বলছিস না? বুঝলে আবার রিপিট করবো। প্রিয়তা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলো অঙ্কটা। অতঃপর উৎফুল্ল হয়ে বলল। বুঝেছি। সত্যি বুঝেছিস? কোনো কনফিউশন নেই? না। ওকে, তাহলে আরেকটা সলভ কর। বলে আরও একটা সেম ক্যাটাগরির কোশ্চেন খাতায় উঠিয়ে দিল। তবে এবার আর আটকালো না প্রিয়তা। চোখের পলকেই ফটাফট সলভ করে দিল অঙ্কটা। নিজের জান পাখির মস্তিষ্কের ধার দেখে খুশি হলো প্রণয়। নিজের মেধাকে ভালো কাজে ব্যবহার করার থেকে উত্তম আর কিছু হতে পারে না। পেছন থেকে জড়িয়ে ধরে গালে চুমু দিল প্রণয়। মোলায়েম কণ্ঠে বলল। ভেরি গুড। এভাবে চললে তো আর বকা শুনতে হয় না। প্রিয়তাও হাসলো। আরও ঘন্টা দুয়েক পড়ানোর পর প্রণয় লক্ষ্য করছে প্রিয়তা আর চোখ খুলে রাখতে পারছে না। দীর্ঘ নিঃশ্বাস ফেলল প্রণয়। ওর সামনে থেকে বইটা নিয়ে বন্ধ করে দিল। প্রিয়তা আর পারল না।
মাথায় এলিয়ে দিল প্রণয়ের বুকে। প্রণয় বসা থেকে দাঁড়িয়ে আদুরে সত্তাটা কোলে তুলে নিল, আস্তে করে শুইয়ে দিল নরম বিছানায়। টি শার্ট খুলে বালিশে মাথা দিয়ে শুলো প্রণয়। পাশ থেকে ছোট্ট শরীরটা টেনে তুলে নগ্ন বুকে মেশালো, চুলের কাটা খুলে উন্মুক্ত নেশালো চুলে মুখ ডুবালো প্রণয়। লম্বা শ্বাস টেনে সারা দিনের বহুরূপী নিকৃষ্ট মানুষটাকে পায়ে পিষে একখানি খাঁটি মানুষ হলো। নিজের সকল অস্পৃশ্যতা, অশুদ্ধতা, নিকৃষ্টতা, পাপ, গুনাহা, অপরাধবোধ সব কিছু লুকিয়ে দিল কোনো এক পবিত্র সত্তায়। এটাই যেন তার শুদ্ধিকরণের শেষ উপায়। পাপিষ্টের বুকের পাঁজরে কি পবিত্রকে লেগে থাকা শোভা পায়? এটা প্রকৃতির বিরুদ্ধে। পাপের সাথে পবিত্রর মিলন কখনো সম্ভব হয়নি, আর হবেও না। কিন্তু সে তো পাপিষ্ঠ হয়ে ভালোবাসেনি, কুলুষিত মনে পবিত্রকে স্থান দেয়নি। কোনো এককালে সেও তো পবিত্র ছিল। তার আসক্তি তাকে বাধ্য করেছে পাপিষ্ঠ হতে। কিন্তু পাপের ঘোড়া বলেও তো কিছু আছে। 1 থেকে 2টা বছর তো নয়, বিগত 9টা বছরে সে তার মনুষ্যত্বের অন্তিম বিন্দুটাও হারাতে বসেছে। কি পার্থক্য আছে তার আর নরপিশাচের মধ্যে? এত মানুষের হাহাকার, এত এত অভিশাপ, এতগুলো আর বিফলে যাবে না। কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আর সে যে কত মানুষকে কষ্ট দিয়েছে তা হয়তো হাতে গুনে শেষ করা অসম্ভব। তবু বাঁচতে চায় প্রণয়, মন থেকে বাঁচতে চায়। সে জানে সে না মরা অবধি এসব একদম বন্ধ হবে না, তবুও বাঁচতে চায়। এই যে বাচ্চার মতো মেয়েটা তার বুকে ঘুমাচ্ছে, ওর জন্য বাঁচতে চায়। হাতে পায়ে বড় হলেও মানসিক বিকাশ যে নেই। মেয়েটার শরীরের বয়সে 20 হলেও মনের বয়স 5-এর বেশি নয়। বড্ড নির্ভরশীল তার উপর। না খাইয়ে দিলে এক বেলাও পেট ভরে খায় না, বুকে না নিলে রাতে ঘুমায় না। নিজের থেকে দূর করতে, শক্ত বানাতে, একা বাঁচতে শেখাতে কতটা না কষ্ট দিয়েছে মেয়েটাকে। তবু যে কি সেই, সে যদি না থাকে এই অবুঝ মেয়েটা কি পাগল হয়ে যাবে না? ওকে আদর করবে কে? এত ভালোবাসা নিয়ে বুকে মেশাবে কে? আর ভাবতে পারে না প্রণয়। শক্ত করে জাপটে ধরে বুকে, চোখ দুটো ভরে আসে। ওম পেয়ে ঘুমের ঘোরে প্রণয়ের গলায় মুখ গুজে দিল প্রিয়তা। সদেব কমফোর্টার টেনে নিজেদের ঢেকে নিল প্রণয়। বুকের মধ্যে বড় আরাম আরাম অনুভব হচ্ছে। সুখ সুখ অনুভূতিতে অবশ হয়ে আসছে সর্বাঙ্গ। তিক্ত সকল ভাবনা ফেলে একটুখানি স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের বুক চিরে। প্রিয়তাকে অস্তিত্বে মিশিয়ে নিজেও ঘুমের দেশে পাড়ি জমালো প্রণয়। ঘুমটা একটু গভীর হতেই কারো তুমুল শব্দের ডাকাডাকিতে কপাল কুঁচকে গেল প্রণয়ের। নড়ে উঠল সামান্য। প্রণয় ভাই, ও প্রণয় ভাই, ও আমার জামাই, উঠো চলো, মিষ্টি বিলাতে হবে। শিকদা বাড়িতে নতুন সদস্যের আগমন ঘটেছে। আমাদের 3 জনের পরিবারের নতুন মেম্বার যোগ হয়েছে। প্রণয়ের পেট চাপ দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকতে শুরু করলো প্রিয়তা। উচ্ছ্বাস ঠিকরে বেরোচ্ছে গলায়। ঘুম চোখে বিরক্ত হলো প্রণয়। হেসকা টানে প্রিয়তাকে শুয়ে দিল নিজের পাশে। টেনে হিস্টে বালিশটা প্রিয়তার মাথার নিচে দিয়ে নিজে মাথাটা রাখলো প্রিয়তার বুকে। আধো আধো ঘুম জড়ানো কণ্ঠে ধমকে বলল, চুপচাপ শুয়ে থাক, ঘুমোতে দে আমায়। কিন্তু সেসব আদুরে শাসনবাণী কানেই তুলল না প্রিয়তা। নিচে শুয়ে ছটফট করে উঠল। প্রণয়ের এলোমেলো চুল ধরে টেনে বলল, ঘুমোবেন মানে কি? ভোর 5টা বাজে। কিছুক্ষণ আগেই আপনি নানা হয়েছেন। ওই নাতি নাতনিদের দেখতে যাবেন, কোলে নিয়ে দোয়া করবেন, আদর আলাদ করবেন, তা না করে পড়ে পড়ে ঘুমাচ্ছেন। এই উঠুন, উঠুন বলছি। ঘুমের ঘরে প্রিয়তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝলো না প্রণয়। আর না বোঝার চেষ্টা করলো। প্রিয়তার মাতাল করা শরীরের সুঘ্রাণ তার মস্তিষ্কে কোষে কোষে সুখ প্রবাহিত করছে। আরো গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে প্রণয়। প্রিয়তা ফের ঝাঁকিয়ে বলল, উঠুন না, ও প্রণয় ভাই। চুপ কর বলছে, হাঁসের বাচ্চা। ঘুম ভাঙলে কঠিন শাস্তি দেব তোকে। এসব মিসের ধমক গায়েই লাগলো না প্রিয়তার। প্রণয়কে ঠেলে নিজের উপর থেকে সরানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠল। গোলাপি নাকের ডগা লাল হয়ে উঠেছে ধীরে ধীরে। গাল ফুলিয়ে বলল, উঠুন, সরুন বলছি আমার উপর থেকে। উফ আল্লাহ, তুমি আছো তো, দেখছো তো কিভাবে অত্যাচার করছে। একটা মানুষের এত ওজন হয় কি করে?
আমাকে পুরো ভর্তা মাখার মতো মেখে দিল। এবার ভীষণ বিরক্ত হলো প্রণয়। দু হাত একত্রে বেডের সাথে চেপে ধরল প্রিয়তার, সজোরে দাঁত বসিয়ে দিল জায়গার মতো। আহ! মৃদু স্বরে আর্তনাদ করে উঠল প্রিয়তা। চিৎকার শুনে ফের ধমকে উঠল প্রণয়। একদম চুপ। এত জোরে কামড় দিয়ে আবারও ধমকায়। জালিম একটা। এসব ধমক টমকে চুপ হয়ে যাওয়ার পাত্রী প্রিয়তা নয়। এখন আর সে ভয় পায় না। প্রিয়তা ঝগড়া করার ভঙ্গিতে বলল, সত্যি কথা বলে শহীদ হতে হলে হব, তাও শত্রুপক্ষের নিকট আত্মসমর্পণ করব না। তাই? আসক্তির চরম শীর্ষে কণ্ঠটা অদ্ভুত নেশালো শোনালো প্রণয়ের। প্রিয়তা তৎক্ষণাৎ হ্যাঁসূচক মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, 100 বার বলবো, 1000 বার বলবো, আপনার ওজন পাক্কা 80 কেজি। এর থেকে 1 গ্রামও কম হবে না। আমি কি ভয় পাই নাকি আপনাকে? আচ্ছা, ভয় পাস না? সত্যি বলছিস? হ্যাঁ, 100 ভাগ সত্যি। ঘাড়ে মুখ গুজে দিল প্রণয়। বিগলিত ঠোঁটে স্পর্শ আঁকতে আঁকতে হাসকি কণ্ঠে বলল, আমার প্রোটিন দরকার জান। হাড়টি গুটি দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন। তো প্রোটিন শেক খান। আমাকে গুঁড়ো গুঁড়ো কেন করছেন? সোজাসাপটা উত্তর প্রিয়তার। তবে রাগল না প্রণয়। এই আহাম্মক মেয়ের উপর রাগ করে সকাল সকাল মুডের 12টা বাজাতে চায় না। আরো নরম গলায় বলল, আমার খেতে পেয়েছে জান। তাহলে খান। অনুমতি দিচ্ছিস? আপনি খাবেন, আমি অনুমতি দেই আর কি। ঠোঁট কামড়ে হাসলো প্রণয়। বেডের সাথে কোমর চেপে ধরে বলল, ঠিক বলেছিস। আমার জিনিস আবার তোর কাছে কোনো মতে নেবো কেন? আর ইউ? আহাম্মক বনে গেল প্রিয়তা। কথা বলে মোটেও সময় নষ্ট করলো না প্রণয়। দ্রুত টি শার্ট টেনে টেনে উপরে তুলে স্পর্শকাতর অঙ্গে মুখ ডুবিয়ে দিল। গাঢ় কণ্ঠে বলল, আই লাইক ফ্রেশ মিল্ক জান। হাই প্রোটিন বাই দ্য ওয়ে। এখনো কি ভালো লাগছে? যদিও তুমি 5 কেজি কমিয়ে বলেছিলে। সাপের মতো শরীর বাঁকিয়ে মুড়ে উঠল প্রিয়তা। মুখ দিয়ে অস্পষ্ট শব্দ গঙ্গানি বেরিয়ে এলো। আহ জান। প্রিয়তার সকল তেজ নিভে গেল, পানি হয়ে গেল। ব্রেনের সকল সিস্টেম যেন হ্যাং হয়ে গেল মুহূর্তেই। চোখের পলকে ভুলে গেল সে এখানে কি বলতে এসেছিল, কি করতে এসেছিল। প্রণয় বেপরোয়া, তার থেকে বেশি বেপরোয়া তার অবাধ্য ঠোঁট, যা মরিয়া হয়ে লেগেছে প্রিয়তার অন্তরস্থল সকল নিঃশ্বাস শুষে নিতে। প্রিয়তা অসহ্য সুখে ছটফট করে উঠল। দু হাতে মুঠোয় শক্ত করে চেপে ধরল প্রণয়ের চুল। প্রণয় ভাই। ফক ইউর ভাই। সারাদিন ভাই ভাই বলে মুখে ফেনা তুলিস। ইটস ওকে, বাট আদর করার সময় নো ভাইয়া। অনলি ছাইয়ে নাম ধরে ডাকছেন রে। নাহলে তোর নরম শরীরে প্রতিটা ইঞ্চিকে বুঝিয়ে দেব আমি তোর ভাই নয়, জামাই। এমনিতেই তোকে ছুঁয়ে ফেললে নিজেকে উন্মাদ মনে হয়। বলতে বলতে গভীরে যেতে ধরল প্রণয়। মেয়ে ধীন ফর্সা উদরে সহসা মুখ ডুবালো। প্রিয়তার শরীর কাঁপছে তিরতির করে। এই মৃদু কাঁপুনি প্রণয়ের নেশার মাত্রা বাড়াচ্ছে চচ্চর করে। সে প্রিয়তার অস্তিত্বের সাথে মিশে যেতে ধরল নিবিড়ভাবে। ডুবে গেল আবেগী ভালোবাসায়। ভালোবাসার তীব্রতায় গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো প্রিয়তা। গলা শুকিয়ে কাঠ হলো। ধারালো দাঁত নখ দ্বারা আঁচড়ে কামড়ে ধরল প্রণয়ের নগ্ন পিঠ। এতে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠল প্রণয়। সময়ের সাথে সাথে পাগল হয়ে যাচ্ছে যেন তার প্রিয় মাদকের নেশায়। আকুলতার শীর্ষে পৌঁছাতেই কোমল হয়ে গেল প্রণয়। প্রিয়তার মসৃণ ললাটে গভীর চুম্বন আঁকলো। কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে জানতে বলল, তুই কোন ফ্লেভারের ড্রাগ চান? তোর পরতে পরতে এত নেশা কেন চান? বিশ্বাস কর, পৃথিবীর সব থেকে দামি ড্রাগসটা এত স্ট্রং নেশা দিতে পারেনি, এত সুখ দিতে পারেনি। অথচ এতটুকু মেয়ে তুই, তোর নেশা আমাকে পাগল বানিয়ে দেয়। তোর কোমলতা আমাকে বাঁচতে শেখায়। তোকে সারা জীবনের জন্য বুকের ভিতর পুরে ফেলতে ইচ্ছে করে, সারাক্ষণ নিজের সাথে রাখতে ইচ্ছে করে, যাতে বাকি জীবনের আর 1 সেকেন্ড তোর থেকে দূরে থাকতে না হয়। হালকা দম নিল প্রণয়। প্রিয়তার কানের লতিতে গাঢ় চুমু দিয়ে ফের নেশালো কণ্ঠে বলল, জন্মলগ্ন থেকে পাগল বানিয়েছিস আমায়, উন্মাদ বানিয়েছিস। আচ্ছা, তোকে নিজের মধ্যে লুকিয়ে ফেলার কি কোনো উপায় নেই? মানে তোকে শুধু আমি দেখবো আর কেউ দেখবে না। এই হৃৎপিণ্ড যতক্ষণ সচল থাকবে ততক্ষণ তোর নিঃশ্বাস পড়বে। ভাবছিস স্বার্থপরের মতো কথা বলছে? কি করব বল? বড্ড ভয় পাই আমি। ভয় পাই তোর পবিত্রতাকে। তবে সব কিছুর বিরুদ্ধে গিয়েও আমার পাপিষ্ঠ পাঁজরে তোকে আগলে রাখতে চাই। তুই থাকবি তো জান? এখন তুই বিহনে নিঃশ্বাস নেওয়াটাই যেন আমার নিকট মৃত্যু সম। আমি যে তোর মাঝে বড্ড আসক্ত জান। আমার আসক্তির শেষ সীমানা তুই। তোর চোখে আমি আসক্ত, তোর ঠোঁটে আমি আসক্ত, তোর চুলে আমি আসক্ত,
তোর কোমলতায় আমি আসক্ত। তোর শুরুটা ইঞ্চিতে ইঞ্চিতে আমার তীব্র আসক্তি। ঠোঁট বলেই মনে হয় নেশের সমুদ্র। মন চায় শুধু আদর করি। প্রণয়ের সকল আদর মাখানো বাক্য চুপ করে শুনছে প্রিয়তা। অনুভূতির শীর্ষে পুরুষ যে কি কি বলে স্বাভাবিক হওয়ার পর হয়তো তারা নিজেরাও মনে করতে পারে না। প্রিয়তার হাসি পায়, ব্যথা হয় সর্বাঙ্গে, চোখের কার্নিশ বেয়ে ঝরে যায় নীরব অশ্রু। তবুও দাঁতে দাঁত চেপে ভালোবাসা মিশ্রিত যন্ত্রণাটুকু গিলে নেয় বিনা বাক্যে। প্রণয়কে জড়িয়ে ধরে শক্ত করে। এই মানুষটা তার, পুরোটাই তার। এই মানুষটার মনের ভালোবাসাও তার, একান্তই তার। এসব ভাবলেই পুলকিত হয় প্রিয়তা। সুখের আবেশে ভরে উঠে বুক। ওই জান, আকুল কণ্ঠস্বর প্রণয়ের। হুম। অনেক ভালোবাসি তোকে। তোকে যতটা ভালোবেসেছে তার 0.0%ও কোনোদিন নিজেকে ভালোবাসিনি। কখনো ভুল বুঝে ছেড়ে যাস না আমায়। যদি কোনোদিন জানতে পারিস আমি খুব খারাপ, খুব নিকৃষ্ট একজন, যাকে ভালোবাসা তো দূর করুণাও দান করা যায় না, তাহলে ছুড়ে ফেলিস না। মনে রাখিস, তোর শাস্তি দেওয়ার পূর্ণ অধিকার আছে। তুই তোর পছন্দ মতো নিজে দাঁড়িয়ে থেকে যা মন চায় শাস্তি দিস, কিন্তু কখনো ঘৃণায় মুখ ফিরে নিস না। এক মুহূর্তের জন্য এই পাগলটাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিস না। তোর ভালোবাসার সুখ থেকে বঞ্চিত করার কথা ভাবিস না। তাহলে এত যন্ত্রণা পাবো যার নিকট দুনিয়ার আইন কানুন থলি করার সমতুল্য। তুই আমাকে সুখের মৃত্যু দিস না। আমার বুকে মাথা রেখে হেসে হেসে আমার প্রাণটা চেয়ে নিস। তোকে দেখবো বলে তুই জীবনে বেঁচে থাকা। আমি খুশি খুশি আমার প্রাণটা বের করে তোকে দিয়ে দেব। তোকে অনেক ভালোবাসি পাখি, খুব 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 ভালোবাসি। অজানা কারণে প্রিয়তার চোখের কোণে পানি জমা হলো। বুকের উপর মনে হলো কেউ হিমায় চাপিয়ে দিয়েছে। কেন জানি কষ্ট হলো ভীষণ। প্রণয়ের চুলের ভাঁজে আঙ্গুল ডুবিয়ে দিল প্রিয়তা। আস্তে আস্তে চুল টেনে দিতে দিতে দৃঢ় কণ্ঠে বলল, জানি না আপনি কিসের কথা বলছেন, তবে এই পৃথিবীতে সবার ঊর্ধ্বে আমি শুধু আমার প্রণয় ভাইকেই চিনি। সে পৃথিবীর যে অন্যায়ই করুক না কেন, আমার নিকট সে সর্বদা নিষ্পাপ, নির্দোষ, পবিত্র। আপনার কারণে যদি দুনিয়াতে ধ্বংসও নেমে আসে, তবুও আপনাকে আমার বুকে লুকাবো আমি। কাউকে খুঁজে পেতে দেব না আপনাকে। আপনাকে কবুল প্রণয় ভাই, আপনার ভালোবাসাকে কবুল, আপনার গুনাহকে কবুল, আপনার ন্যায় অন্যায় সকল কর্মকে কবুল। আমার আদালতে আজীবন আপনি নিরপরাধ মাসুম থাকবেন, কেবল আমার প্রণয় ভাই হয়ে বাঁচবেন। জান, ক্লান্তিতে প্রিয়তার বুকে মাথা এলিয়ে দিল প্রণয়। বুক চিরে বেরিয়ে এলো তীব্র এক সুখের নিঃশ্বাস। চোখ বুজে এলো প্রশান্তিতে। একটু ঝুঁকে প্রশস্ত চওড়া কপালে শব্দ করে চুমু আঁকলো প্রিয়তা। ছোট ছোট হাতে ধীরে ধীরে পিঠে হাত বোলাতে লাগলো। চোখের কোণে পানি চিকচিক করে উঠল প্রণয়ের। লাজুক মুখে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে প্রিয়তা। পরনে লাল টকটকে জামদানি শাড়ি, উন্মুক্ত কেশ গুচ্ছ বেয়ে টুপটাপ গড়িয়ে পড়ছে স্বচ্ছ পানি। আলতো স্পর্শে ঘাড়ের চুল সরিয়ে গাঢ় চুমু আঁকলো প্রণয়। নিরট ফর্সা চামড়ায় পুরনো ক্ষতের পাশাপাশি আরও বেশ কিছু নতুন ক্ষতের সৃষ্টি হয়েছে। সময় নিয়ে সব কোটি দাগে চুমু খেলো প্রণয়। লজ্জায় দু গাল লাল হয়ে উঠল প্রিয়তার। হঠাৎ গলায় ঠান্ডা কিছুর স্পর্শ পেল সে। আচমকা আয়নার দিকে চোখ পড়তেই থমকায় প্রিয়তা। ধবধবে ফর্সা গলায় চকচক করছে চিকন একটা স্বর্ণের চেন। ফের লজ্জায় রক্তিম হয়ে উঠল প্রণয়। ভালোবাসাময় গভীর কণ্ঠ কানে এলো, আমি থাকি বা না থাকি, এটা কখনো নিজের থেকে আলাদা করবি না জান। জানবি আমি যেখানে থাকি সবসময় তোর সাথে আছে। কণ্ঠে হয়তো কিছু একটা ছিল প্রণয়ের। প্রিয়তার বুক ধক করে উঠল, তবে প্রশ্ন করার সুযোগ দিল না প্রণয়। টেনে তুলে নিজের কোলে বসালো। ভারী পল্লব বিস্তৃত চোখের পাপড়িতে আলতো ঠোঁট ছুঁয়ে শুধালো, কোন তান্ত্রিক দিয়ে জাদু করালে আমায় জান? আগে কাছে না পেলে তবুও কিছুটা সময় নিজেকে সামলে নিতাম, কিন্তু এখন তোকে ছেড়ে এক পা নড়লে দম আটকে আসে। আঁচলে বেঁধে ফেলি তো আমায়। মন তো চায় সারাদিন কোলে বসিয়ে রাখি। তোকে যদি আমার কলেজের ভেতর গেঁথে রাখতে পারতাম রে জান, তবে হয়তো এই দাও দাও করে বুকটা খানিক শান্ত হতো। প্রিয়তা অবুঝ চোখে তাকালো। প্রণয়ের গাঢ় বাদামি চোখ দুটো নীরবে বলে যাচ্ছে অজস্র কথা, কিন্তু বরাবরের মতো ওই চোখের ভাষা পড়তে অক্ষম প্রিয়তা। প্রণয়ের বুকে হাত দিয়ে টের পেল তার অস্বস্তি হৃৎপিণ্ড। কিসের এত দুশ্চিন্তা বুঝে পেল না প্রিয়তা। প্রশ্ন করেও লাভ নেই, তাই নীরবে বুকে মাথায় এলিয়ে দিল। প্রিয়তার ভেজা চুলে ভিজে উঠছে প্রণয়ের সদেবসাদ। প্রিয়তার ভেজা চুলে নাক মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস টানল প্রণয়।
হৃৎপিণ্ডের ধুকভুগানি আরও বাড়ল যেন। প্রণয় টের পাচ্ছে এই মেয়ের প্রতি আর আসক্তির মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সব কিছু। আর এর কারণও স্পষ্ট তার নিকট। অন্যায় তো তারই ছিল। বছরের পর বছর নিজেকে দমিয়ে রাখলেও হালাল তকমা পাওয়া মাত্রই যেন সব ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল একসাথে। নিজেকে সে চেয়েও আর আটকাতে পারল না। পুরুষ মানুষের এত অধৈর্য হলে চলে, কিন্তু লোভী মনটা পাপ করে ফেলেছে। চুপচাপ থাকতে থাকতে হঠাৎ কিছু মনে পড়তেই লাফিয়ে উঠল প্রিয়তা। ভাবনায় বেঘাত পড়তেই বিরক্ত হলো প্রণয়। কোমর চেপে আঁকড়ে ধরল নিজের সাথে। নির্ঘাত বাদরামি পেয়েছে আবার। ঠিক তাই হলো। প্রণয়ের ধারণা সঠিক প্রমাণ করে প্রিয়তা বলে উঠল, আয় হায়, আমি তো ভুলেই গিয়েছিলাম, চলুন চলুন। ভ্রু কুঁচকালো প্রণয়। কোথায়? তরাত করে কোল থেকে উঠে পড়ল প্রিয়তা। প্রণয়ের হাত ধরে টেনে বলল, চলুন চলুন, গেলেই দেখতে পাবেন। আচ্ছা যাবো, এদিকে আয়, আগে চুলটা শুকিয়ে দেয়। প্রিয়তার জেদ নিয়ে বলল। পরে দিয়ে না, এখন চলুন। পরাজিত সৈনিকের ন্যায় হার মেনে নিল প্রণয়। প্রিয়তার চোখ মুখ ছলকে উঠল খুশির ঝিলিক। শোন আমার কথা। কোনো কথা নয়, চলুন বলছি। প্রণয়ের বাহু চেপে ধরে টানতে টানতে নিচতলায় নিয়ে গেল প্রিয়তা। অনুশ্রী বেগম রান্নাঘরেই ছিল। বড় ছেলেকে সুখী দেখে মাতৃমন তৃপ্তিতে ভরে উঠল ওনার। সোফায় বসে জুস খাচ্ছিল প্রিয়স্মিতা। এসব দেখে যেন গায়ে আগুন ধরে গেল। রাগে শক্ত করে চেপে ধরে রইল কাচের গ্লাস। সে যতই চায় এদের দূরে দূরে রাখতে, ততই আরো বেশি কাছে চলে আসে এরা। এমন চললে পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে ভবিষ্যতে। প্রিয়তা প্রণয়কে টানতে টানতে নিয়ে দাঁড় করালো স্টোর রুমের সামনে। বন্ধ রুমটার দিকে তাকিয়ে ভ্রু নাচালো প্রণয়, যার অর্থ এখানে কি। প্রিয়তার চোখে হাসলো। বাম হাতের তালু দিয়ে কাঠের দরজায় আলতো চাপ দিতেই হালকা খটখট শব্দে দরজা খুলে গেল আপনা আপনি। প্রণয় কৌতূহল নিয়ে সামনে তাকাতেই অবাক হয়ে গেল। অজান্তেই ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে মনোমুগ্ধকর হাসি। ছোট ছোট সাদা কালো কয়েকটা নবজাতক বিড়াল ছানাকে শুয়ে দুধ পান করাচ্ছে কোকো। মাতৃস্নেহে একটু পর পর চোখ মুখ চেটে দিচ্ছে ছানাগুলোর। প্রণয়ের হাত ধরে নিয়ে ভেতরে প্রবেশ করলো প্রিয়তা। প্রণয় বড় কম্বল দু ভাঁজ করে কোকো আর ছানাদের নিচে দিয়েছে সে। প্রণয়ের বাহু জড়িয়ে ধরে উৎফুল্ল কণ্ঠে বলল, আপনার চারটেই নাতি নাতনি হয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর, একদম আপনার মতো দেখতে। নয়ন ভরে দেখুন আপনার নাতি নাতনিদের। আপনি আপনার মেয়ের মা হয়ে গেছে। প্রিয়তার যুক্তি শুনে বেকুব বনে গেল প্রণয়। বিড়াল ছানা নাকি তার মতো দেখতে? কোন দিক দিয়ে বুদ্ধি কি এই মেয়ের হাঁটুর থাকে? প্রণয় এক ভ্রু উঁচিয়ে শুধালো। এগুলো আমার নাতি নাতনি? তৎক্ষণাৎ সম্মতি জানালো প্রিয়তা। মাথা দুলিয়ে বলল, অবশ্যই। শুধু আপনার কেন, আমাদের নাতি নাতনি। আপনি নানা আর আমি নানি। পাগলিটার বোকামি দেখে ঠোঁট চেপে হাসলো প্রণয়। প্রিয়তার কোমর জড়িয়ে ধরে থুতনিতে নাক ঘষে দিয়ে বলল, তো এগুলো তোকে কিভাবে নানি ডাকবে? মেয়ে মেয়ে বলে? রেগে গেল প্রিয়তা। প্রণয়ের বুকে কিল ঘুষি দিয়ে নাক ফুলিয়ে বলল, আমার নাতি নাতনিদের নিয়ে একদম উল্টাপাল্টা মস্করা করবে না বলে দিলাম। হেসে ফেলল প্রণয়। প্রিয়তার নাক টেনে দিয়ে বলল, আছে নানি, আছে নানি। এবার এদের নানুকে একটু ভালোবাসুন, একটু আদর্শ হক করুন। দেখুন মেয়ের কি অবস্থা করেছেন, অনেক ব্যথা দিয়েছেন। সশকিত হলো প্রিয়তা। প্রণয়ের হাত মুখ দেখতে দেখতে উত্তেজিত কণ্ঠে শুধালো, সত্যি? কোথায় ব্যথা পেয়েছেন? প্রিয়তার হাতটা তুলে বুকের বাঁ পাশে চেপে ধরলো প্রণয়। ব্যথাতুর শব্দ করে বলল, এখানে দেখো, অনেক ব্যথা পেয়েছে। প্রিয়তা সত্যি সত্যি দেখার চেষ্টা করলো। প্রণয় হাতটা তুলে বুকে চেপে ধরে বলল, ওভাবে তো খুঁজে পাবে না জান। বুকে মাথা রেখে শোনো, কান পেতে শোনো। প্রিয়তা বুকে মাথা রাখতেই শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল প্রণয়। বাবা, কারো আধো আধো কণ্ঠে লাফিয়ে দূরে সরে গেল প্রিয়তা। দরজার কাছে দাঁড়িয়ে চোখ গোল গোল করে তাকিয়ে আছে অভিরাজ। হাসলো প্রণয়। এগিয়ে গিয়ে কোলে তুলে নিল অভিরাজকে। বিড়াল ছানা দেখে সকাল থেকে চক্কর কাটছে অভিরাজ। প্রণয়ের নরম গালে আলতো চুমু খেয়ে বলল, কি নেবে পাপ্পা? অভিরাজ হাত তুলে বিড়াল ছানাগুলোর দিকে দেখলো। প্রণয় বুঝিয়ে বলল, ওগুলো তো খুব ছোট পাপ্পা, যদি খামচে দেয় তোর 5 থেকে 11টা ইঞ্জেকশন লাগবে।
বড় আব্বুর কথা শুনে ভয়ে চোখ বড় বড় করে ফেললো অভিরাজ। ঠিক করে হেসে দিল প্রিয়তা। চোখ গরম করে তাকালো প্রণয়। অভিরাজ ফের বলল, তাহলে ওগুলো পচা, ওগুলো আমার সাথে খেলবে না। লজ্জা করলা ও আসে না। আমাকে একটা বনু এনে দাও পাপা, আমি খেলবো। আবদার শুনে মুখটা শুকিয়ে গেল প্রণয়ের। তবুও মিষ্টি হেসে বলল, বোন না থাকুক, ছোট একটা ভাই তো আছে তোমার, আর খুব শীঘ্রই হয়তো বোনও আসবে। সত্যি? সত্যি। চলো, গুড বয়। নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া। মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ একটা পোলা। পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় এখন আগুনেরই গোলা। চোখ মুখ কুচকে গ্লাসে চুমুক দিচ্ছে আর মনের দুঃখে গান গাইছে ইনায়া। ওর এসব অদ্ভুত গান শুনে যেতে নিলেও থেমে গেল প্রিয়তা। ভ্রু কুচকে তাকালো রান্নাঘরের দিকে। সিঁড়িতে দাঁড়িয়ে হাঁক ছেড়ে বলল, সকাল সকাল ছ্যাঁকা খেয়ে বাপ্পারাজ হয়ে গেছিস নাকি? এমন ধেড়ে গলায় চেঁচাচ্ছিস কেন? ইনায়া ঢং করলো, কান্নার ভঙ্গি ধরে বলল, এখন তো আমার গলা ধেরে লাগবেই। তোর ভাই একটা নিষ্ঠুর, তুই আর কত ভালো হবি। বিরক্তিতে মুখ তেতো হলো প্রিয়তার। সিঁড়ি থেকে নেমে এগিয়ে গেল ইনায়ার নিকট। চোখ মুখ খিচে আরেক ঢোক গিলল ইনায়া। প্রিয়তা ওর কাণ্ড কারখানা দেখে ভ্রু জোড়া কুঁচকে নিল। চোখ সরু করে সন্ধিহান কণ্ঠে শুধালো, সকাল সকাল গাঁজা খেয়েছিস নাকি লেবু পানি গিলছিস যে? ইনায়া কপাল চাপড়ে বলল, আমার আপন স্বামী আজকে দুঃখ লাগে। আমার আপন স্বামী আমারে কয় ভুটকি, এ ঢুকে আমি লেবুর রস খাই। ড্রামাবাজ। ইনায়া কপালে হাত রেখে বলল, হ্যাঁ আমার কপাল। এতদিন জামাই বলতো নাটক করি, এখন বান্ধবী বলে। আর হবে নাই বা কেন, একই গোয়ালের গরু। কিছু বললি? ইনায়া ঝগড়া করার ফুল মুডে। সে ঝগড়া করতে গিয়েও থেমে গেল। প্রিয়তার পানে চোখ পড়তেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মনোযোগ ঘুরে গেল অন্যদিকে। ইনায়ার দুষ্টু দুষ্টু চাহনি দেখে ভরকে গেল প্রিয়তা। ভ্রু নাচিয়ে শুধালো, কি? ইনায়া ঠোঁট চেপে হাসলো। পেছন থেকে উষা প্রিয়তার শাড়ির আঁচল টেনে ঘোমটা দিয়ে বলল, সরম বড় ভাবি, আমাদের শ্বশুর ভাসুর দেবররা সবাই এখানেই আছেন। প্রিয়তা অবাক কণ্ঠে বলল, মানে? ইনায়া দুষ্টু হেসে বলল, তো আবার কি বান্ধবী, একটু তো শরম করো। তোমার ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে, তোমার হাতে খামচির দাগ, গলায় খামচির দাগ। কত শরম লাগে তবুও বলি, বুকে আঁচড়ের দাগ, কামড়ের দাগ, এগুলো কি ওনাদের দেখাবে? গুরুজন না? চোখ বড় বড় হয়ে গেল প্রিয়তার। ড্রয়িং রুমের পানে উকি দিয়ে দেখলো সবাই বসে আছে। ওইদিকে না, এদিকে দেখো। বলে পেছনে দেখতেই ইশারা করলো উষা। পেছনে তাকাতেই টাসকি খেলো প্রিয়তা। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, উর্থি বেগম রান্না করতে করতে নিজেদের মধ্যে টুকটাক কথাবার্তা বলছে। তাদের ভাবখানা এমন যেন খুব সিরিয়াস, কিন্তু তাদের ঠোঁটের কোণে মুচকি হাসিটা স্পষ্ট দৃশ্যমান। তাদের হাসি লুকাতে দেখে লজ্জায় কান গরম হয়ে উঠল প্রিয়তার। মন চাইল মাটি ফাঁক করে ভেতরে ঢুকে পড়তে। ইনায়া ওর অবস্থা দেখে ঠোঁট চেপে হাসলো। গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, সকাল সকাল ভালোবাসা চিহ্ন নাও ভালো কথা, কিন্তু মনে রেখো বান্ধবী, পুরুষ মানুষের ভালোবাসা বড়ই ভয়ঙ্কর। যে পেয়েছে সে নিঃসন্দেহে গর্ভবতী। দেখো আমাকে, এখন তোমার পালা। তীব্র লজ্জায় হাঁসফাঁস করে উঠল প্রিয়তা। বোধ করলো কাউকে তার মুখ দেখানোর পরিস্থিতিতে নেই সে। ইনায়া আরো কিছু বলতে চাইলো, তবে সেসব শোনার অপেক্ষা করলো না প্রিয়তা। ছুটে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। উষা ও ইনায়া হেসে উঠল ধীরে। ছুটার তালে মাথা থেকে ঘোমটা পড়ে গেছে প্রিয়তার। প্রতিটি পদক্ষেপ দুলে উঠছে সিক্ত ঘন কেশরাশি। লজ্জায় থেকে পালাতে মরিয়া প্রিয়তা দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে নিয়ে কুচিতে পা পেঁচিয়ে হোঁচট খেল। আতকে রক্ত হিম হয়ে গেল প্রিয়তার। ভয়ে চোখ খিচে বন্ধ করে নিল। মুখ থুবড়ে পড়ে নিলেই বোধ করলো কেউ তার হাতটা টেনে ধরেছে পরম যত্নে। সেই মানুষটা অজস্র মায়া নিয়ে অপলক চেয়ে রইল সেই সুশ্রী ভয়ার্থ মুখখানার পানে।
কলিজাটায় পানি এলো প্রিয়তার। ঢোক গিলে চোখ পিটপিট করে তাকালো, বা হাতের কবজি টেনে ধরে নিষ্পলক চোখে তার দিকে চেয়ে আছে শুদ্ধ। চোখ মুখে এলোমেলো অবস্থা, শরীরের অবস্থা বিধ্বস্ত। খুব কাছ থেকে অ্যালকোহলের তীব্র গন্ধ আসছে। ফের অস্বস্তিতে পড়ল প্রিয়তা। দৃষ্টি নত হয়ে এলো আপনা আপনি। নিচু কণ্ঠে আস্তে করে বলল, হাতটা ছাড়ুন। আমি ছাড়লে কি তুমি ভালো থাকবে প্রিয়া? কণ্ঠটা আবেগী শোনালো শুদ্ধের। প্রিয়তার দৃষ্টি মেলাতে পারল না, অন্যত্র তাকিয়ে বলল, আমি অনেক ভালো আছি। স্লান হাসলো শুদ্ধ। প্রিয়তার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে ব্যথাতুর কণ্ঠে বলল, হুম, তুমি যে ভালো আছো তা তো আমি দেখতেই পাচ্ছি। শোনো প্রিয়া, সবসময় ভালো থাকবে, এভাবেই হাসবে কেমন? শুদ্ধের চোখ দুটো টকটকে লাল, মুখ দিয়ে ছুটে আসছে তীব্র অ্যালকোহলের গন্ধে, মস্তিষ্ক গুলিয়ে আসছে। প্রিয়তা অবাক হলো, কণ্ঠে হতাশার সুর টেনে বলল, আপনি ড্রিঙ্ক করেছেন? সুদর্শন মুখটা প্রাণনাশী ব্যথায় নীল হয়ে গেল শুদ্ধের। কোমল হাতের মুঠোতে একটুখানি ঠোঁট চেপে ধরার অবাধ্য ইচ্ছা জাগলো বুকের ভেতর। তবে নিষিদ্ধ ইচ্ছাটা পায়ের নিচে পিষে ফেলল শুদ্ধ। অসহায় কণ্ঠে বাচ্চাদের মতো অভিযোগ করল, কি করবে জেনে? পারবে আমার কষ্ট কমিয়ে দিতে? পারবে আমার জ্বালা জুড়িয়ে দিতে? না তো। এত করে বললাম তুমি ছাড়া অসহায় আমি মরে যাব, কিন্তু তুমি তোমার ভালোবাসাটাই দেখলে প্রিয়া। হাত ছাড়িয়ে দূরত্ব নিয়ে দাঁড়ালো প্রিয়তা। তার চোখ মুখে অস্বস্তি, আড়ষ্ট কণ্ঠে বলল, আপনার মুখে এইসব কথা মানায় না শুদ্ধ ভাই। আপনার সব কষ্টে প্রলেপ দেওয়ার জন্য আপনার স্ত্রী আছে। শুদ্ধ এক পা কাছে এগিয়ে এলো, অসহনীয় কণ্ঠে বলল, আছে তো, জটিল রহস্যময়ী এক নারী, একদম তোমার মতো নয়, তোমার মতো কোমল না, তোমার মতো সরল না। ওকে দেখলে যান্ত্রিক অনুভূতি আজ হয়। দেখতে তো আমার মতোই। কিন্তু তুমি তো নও। আপনি ড্রাঙ্ক শুদ্ধ ভাই, আপনার হুঁশ নেই। হ্যাঁ, আমি মাতাল, আমার হুঁশ নেই। অনেক অনেক নেশা করেছি আমি, নেশা আমার রক্তে মিশে গেছে। কিন্তু বিশ্বাস করো, আমি ড্রিঙ্ক করে নিজের চেতনা হারাইনি। এই নেশা আমার আমার মদ খেয়ে হয়নি। কথা বলতে বলতে লাল লাল চোখ দুটো উষ্ণ তরলে ভরে উঠল শুদ্ধের। ফের ভাঙ্গা গলায় বলল, জানো প্রথম কবে আমার চেতনা হারিয়েছি? কবে আমি আমার মধ্যে নিজেকে নয় বরং অন্য কারো অস্তিত্ব অনুভব করেছি? প্রিয়তার চোখ তুলে তাকালো। শোনো তবে প্রিয়তমা, আমি নিজেকে হারিয়েছি আজ থেকে 18 বছর আগে, যখন আমি লাল ফ্রক পরা ছোট্ট একটা পুতুলকে দৌড়ে এসে আমার সামনে মুখ থুবড়ে পড়তে দেখেছিলাম। ঠোঁটে চটে গিয়ে কোলে পুতুলে নিয়েছিলাম। বোধ করি সেই ক্ষণেই আমি আমার অস্তিত্ব খুঁড়িয়েছি। পুতুলটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল জানো প্রিয়তা। সেদিন সেই মুহূর্তেই ঠিক করে নিয়েছিলাম, এই পুতুলটা আমার চাই, যে কোনো মূল্যে হোক ওকে আমার লাগবেই। এরপর থেকে যত দিন যায় ওই পুতুলটার প্রতি আমার মায়া বাড়তে থাকে। মায়া বললে ভুল হবে, ভয়াবহ মাত্রার অবসেশন বাড়তে থাকে। সময়ের সাথে সাথে এই পুতুলটা আরো বেশি সুন্দর হয়ে উঠতে থাকে। খুব ভালো লাগতো ওকে দেখলে, কোলে নিতে মন চাইতো, আদর করতে মন চাইতো। ওর গাল, ওর লাল গালে আদর আদর করে আঁকতে মন চাইতো, কিন্তু পারতাম না জানো, আমার ছুতেই দিত না, এমনকি কাছাকাছিও যেতে দিত না। খুব রাগ হতো তখন। সবাই কোলে নিয়ে ওর লাল লাল গালে টুপুস টুপুস ইচ্ছে মতো চুমু খেত, কিন্তু আমি পারতাম না। ছোটবেলায় কত ঝগড়া করেছি পুতুলের জন্য। ওই পুতুল ছাড়া আমার কিছুই ভালো লাগতো না, কিছুতেই মন বসাতে পারতাম না। সময়ের প্রবাহে একটা সময় অনুভব করলাম আমি ওই পুতুলটার প্রতি শুধু অবসেসড, অ্যাডিক্টেড হয়ে গেছি। ও এক মুহূর্ত চোখের আড়াল হলে ও নিঃশ্বাস নিতে কষ্ট হতো, দম বন্ধ লাগতো। কিন্তু আমি যতই ভালোবাসি না কেন, ওই পুতুলের মালিকানা আমার ছিল না। প্রথম থেকেই তার অধিকার ছিল অন্য কারো। একটা সময় আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। খুব কষ্ট হচ্ছিল সেদিন, যেদিন আমার পুতুলকে ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ওই দিন মনে হচ্ছিল কেউ হয়তো আমার কলিজাটা চিরে রেখে দিচ্ছে এদেশে। বিদেশের মাটিতে মৃত্যুসম দিন কাটতো আমার। সারা দিন রাত ছটফটিয়ে মরতাম শুধু একবার দেখার তৃষ্ণায়। কিন্তু ভাগ্য আমার কোনোদিনও সাথ দেয়নি। এরপর দাঁতে দাঁত পিষে ধৈর্য ধারণ করলাম, বিদেশের মাটি আঁকড়ে পড়ে রইলাম, এই আশায় যে আমাকে আমার পুতুলের যোগ্য হতে হবে। নিজের মনকে বুঝ দিলাম, যোগ্য হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আমি আমার পুতুলকে আমার করে দেব। সেদিন আর কেউ আটকাতে পারবে না আমায়। এরপর কেটে গেল দীর্ঘ 10টা বছর। বলে থামলো শুদ্ধ। রক্তিম দু চোখ উপসে পড়ছে নোনা জল। 17 বছরের সেই ছেলেটা 27 বছরের যুবক হয়ে ফিরে এলো শুধুমাত্র নিজের পুতুলের আশায়। কিন্তু এসে দেখলো আগে কেবল অন্য একজন পুতুলের কাছাকাছি যেতে বাধা দিত, কিন্তু এখন আর পুতুল নিজেই তার কাছে আসতে চায় না।
সব দুঃখ সহ্য হলেও এই দুঃখ কিছুতেই সহ্য হচ্ছিল না প্রাণে। বাড়ির সবার পায়ে ধরে বলেছিলাম পুতুলটাকে আমাকে দিয়ে দিতে, আমি খুব যত্ন করে রাখবো, কিন্তু তারা কেউ সেদিন আমার কোনো কথা শুনেনি। ওই অবুঝ ছোট্ট পুতুলটাকে নিয়ে তারা মেতে উঠেছিল নোংরা ষড়যন্ত্রে। তারা ব্যস্ত হয়ে পড়েছিল তাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধিতে। আমার মতো আরও কোনো একজনের ভালোবাসার সুযোগটা লুটছিল তারা, কোণঠাসা করে দিয়েছিল একদম। কিন্তু তাতে আমার কি? আমি তো সেই পুতুলের নেশায় উন্মাদ ছিলাম। কিন্তু ওই পুতুলটা আমার কাছে আসতো না। সে অভ্যস্ত হয়ে গিয়েছিল অন্য কারো ভালোবাসায়। তার চোখে আমিই পড়তামই না। বড় কষ্ট হতো জানো, অসহায়ত্বে একা একা কাঁদতাম যখন দেখতাম আমার ভালোবাসার পাখিটা অন্য কাউকে এত ভালোবাসছে। পাবে না জেনেও ভালোবাসছে, পাপ জেনেও ভালোবাসছে, নিষিদ্ধ জেনেও ভালোবাসছে। অতটুকু মেয়ের ভালোবাসা ধার দেখে আমি গুটিয়ে গিয়েছিলাম। প্রণয় তো তখন হেরে গিয়েও জিতে গিয়েছিল। কিন্তু এসবে কি আমার ভালোবাসা থেমে থাকবে? ওটা তো দিন দিন বেড়েই যাচ্ছিল। ওই ভালোবাসা পাওয়ার তীব্রতা আমায় স্বার্থপর বানিয়ে তুলেছিল। তারপর একদিন আমারও দিন এলো। পুতুলটা যার জিম্মায় ছিল সে সব দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছিল শত্রুদের জালে। বাধ্য হয়ে বলেছিল তার পুতুলটা আমায় দিয়ে দেবে। সেদিন কত খুশি হয়েছিলাম জানো না তুমি। সে তার কথা রেখেছিল। সঠিক সময় তার পুতুলটা আমায় দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সেই পুতুলটা আমার বুকের খাঁচায় থাকতে চাইল না। সে বেছে নিল তার পুরনো নীর। খুব ভালোবাসি তো কিভাবে কষ্ট দিতাম বলো। তাই নিজেকে নিঃস্ব করে তাকে পূর্ণ হতে দিয়েছি। সে এখন আমার চোখের সামনে অন্যের স্ত্রী হয়ে ঘুরে বেড়ায়, অন্যের গভীর স্পর্শের নিশান নিয়ে গায়ে নিয়ে ঘুরে বেড়ায়। বোকামিটা আন্দাজও করতে পারে না তার অবুঝপনায় কতটা রক্তক্ষরণ ঘটায় আমার ক্ষতবিক্ষত হৃদয়। জানো, মরে যেতে মন চায় তখন, এখন যেমন তোমার অবস্থা থেকে মন চাচ্ছে। কিন্তু মরে যেতেও ভয় হয়। এখন তো তবু চোখের সামনে দেখতে পাই, মরে গেলে তো ওটুকু স্বস্তিও আমার তকদিরে জুটবে না। প্রিয়তা নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কথাগুলো যেন তাকে মিন করে বলা, তা বুঝতে কিঞ্চিত মাত্রাও কষ্ট হয়নি তার। এই মানুষটা তাকে এত ভালোবেসেছে, অথচ সে কোনো দিনও দেখেনি। দেখলেও হয়তো কোনো লাভ হতো না। প্রিয়তার চোখ নামিয়ে নিল। অজান্তেই চোখের কোণ বেয়ে দু ফোঁটা অশ্রু ঝরল। এজন্য নয় যে সে কেন এই মানুষটাকে ভালোবাসতে পারল না, বরং এজন্য যে একটা মানুষ কেবল তাকে ভালোবাসে, বছরের পর বছর কষ্ট পাচ্ছে। কিন্তু এখানে তো তার কিছু করার নেই। প্রিয়তা বলার জন্য শব্দ খুঁজে পেল না, কেবল চোখ বন্ধ করে মহান রবের নিকট প্রার্থনা করল।